আজ আমরা দেখতে চলেছি নলফানুতিস সালে রিলিজ হওয়া একটি মুভি, যার নাম হল দ্য ডিউড ইন মি। এটি মূলত একটি সাউথ কোরিয়ান কমেডি ড্রামা মুভি, যেখানে সাউথ কোরিয়ার হাইস্কুলের এমন একটি বোকাশোকা ছেলেকে দেখানো হয়েছে, যেখানে ছিল অনেক মোটা এবং সহজ সরল একজন মানুষ। আর এসব কারণে স্কুলের মধ্যে সবাই তাকে সবসময় বুলি করত, এমনকি তার উপর প্রতিনিয়ত করা হতো নানা রকম মানসিক অত্যাচার। তবে সে এতটাই বোকা ছিল যে তার প্রতিবাদ করার মতো সাহস পর্যন্ত ছিল না। তাই প্রতিনিয়ত তাকে প্রত্যেকটি জায়গাতেই হতে হতো অপমানিত এবং লাঞ্ছিত। অন্যদিকে ছিল দেশের সবচাইতে ভয়ানকজন গ্যাংস্টার, যাকে মানুষ খুবই ভয় পেত এবং অনেক খারাপ ভাবত, কিন্তু ভেতরে সে আসলে ছিল খুবই ভালো মনের একজন মানুষ। তো একদিন ঘটনাক্রমে একটি দুর্ঘটনায় দুজনের আত্মা বদল হয়ে যায়। গ্যাংস্টার হয়ে যায় সেই বোকাশোকা ছেলেটি, আর সেই বোকাশোকা ছেলেটি হয়ে যায় স্কুলের সবচাইতে বড় গ্যাংস্টার। তবেই আত্মা বদলের পর তাদের দুজনের জীবন পুরোপুরিভাবে একদম বদলে যায়। শুরু হয়ে যায় অদ্ভুত এক মজার গল্প, যেটা আস্তে আস্তে পরিণত হয় কষ্ট, প্রতিশোধ এবং মানবিকতায় অসাধারণ এক গল্পে। তবে এই মুভিটিতে শুধুমাত্র কমেডি নয়, বরং আত্মসম্মান, সাহস আর মানুষের ভেতরের আসল পরিচয়কে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। যে গল্পে আপনি কখনো হাসবেন, কখনো কাঁদবেন, আবার কখনো কখনো কিছু পরিস্থিতি নিজের সাথেও মেলাতে পারবেন। তাহলে চলুন ঘুরে আসা যাক আত্মা বদলে যাওয়া এক গ্যাংস্টারের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা জাং নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। আর এই মূলত ছিল কোরিয়ার অনেক বড় একজন গ্যাংস্টার। টাকা পয়সা, বাড়িগাড়ি, ধন দৌলত, তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। তবে তার অভাব ছিল শুধুমাত্র ভালো এক ওয়াইফের। তার ওয়াইফের নাম হচ্ছে সানু। সানু মূলত জাংকে ভালোই বাঁচত না। সে সবসময় বন্ধুবান্ধব এবং পার্টি নিয়েই ব্যস্ত থাকত। তবে এটি এখন জাংয়েরও কোনো কিছু যায় আসে না, কারণ অনেকদিন আগে সেই সব কিছু মেনে নিয়েছে। আর সে তো শুধুমাত্র শানুকে বিয়ে করেছিল এই কারণেই, কারণ শানু ছিল কোরিয়ার সবচাইতে বড় কোম্পানি হান কোম্পানির মালিকের মেয়ে। তো আজকে আবার জাংয়ের কাছে তার একজন লোক এসে তাকে জানায় যে তার নতুন প্রজেক্টের মধ্যে একটি কার পেইন্টিংয়ের শপ ওপেন হতে যাচ্ছে। যদিও তারা বিষয়টিকে হ্যান্ডেল করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সেই স্বপ্নের কোনোভাবেই বিষয়টি মানতে চাইছে না। সেটা শপটিকে সেই জায়গা থেকে সরাতে একদমই রাজি নয়। একথা শুনে জাংটিতে প্রচণ্ড রেগে যায়, আর সে তার মিনচো নামক একজন সঙ্গীকে ডেকে বলে যাতে এক্ষুনি সে লোক নিয়ে গিয়ে সেই কার পেইন্টিং শপটিকে সেই জায়গা থেকে উঠিয়ে দেয়। এবার অন্যদিকে আমরা সেই কার পেইন্টিং শপটিকে দেখতে পাই। এখানকার ওনারের নাম হচ্ছে জং, যে কিনা আগে থেকেই জ্যাংয়ের ভয়ে অনেক বেশি আতঙ্কিত অবস্থায় ছিল। আর যখন সে তার কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই মেনচোল সেখানে তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে, যাদেরকে মূলত জাং এখানে পাঠিয়েছে। তো মেনজুলি এবং তার লোকেরা এসে এখানে জংয়ের উপর হামলা করে। তারা এখানে তাকে প্রচণ্ড মারধর করে একদম রক্তাক্ত করে ফেলে। এরপর মেনজুলিকে কাটিং মেশিন তার হাতের সামনে নিয়ে এসে বলে, তোকে যে কাগজটি দিয়েছি চুপচাপ সেখানে টিপসি দিয়ে দে, আর ভালোই এই জায়গাটি ছেড়ে দে, তা না হলে এক্ষুনি তোর আঙুল কেটে নিয়ে এখানে আমি নিজেই টিপসি দিয়ে নিব। কথা শুনে জং অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে চুপচাপ সেখানে টিপসি দিয়ে দেয়। অন্যদিকে আমরা জাংকে দেখতে পাই, যে কিনা খুব সুন্দরভাবে তার ডিনারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এমন সময় সেখানে ইয়াং নামক একজন ব্যক্তি চলে আসে, যে কিনা জাংকে নিয়ে সবসময় জেলাস ফিল করত, আর সে সবসময় জাংয়ের চাইতে এগিয়ে যেতে চাইত। তো ইয়াং এখানে এসে জাং এর সাথে মজা করতে শুরু করলে জাং সঙ্গে সঙ্গে তাকে ইনসাল্ট করে কথা বলে। আর সেও এখানে জাংকে তার পারিবারিক বিষয় নিয়ে খোঁচা দিয়ে কথা বলে চলে যায়। এবার কয়েকদিন পর দেখা যায় একটি কোম্পানির বিশেষ একটি প্রজেক্টের উপর কাজ করণের পর সেই কোম্পানি খুশি হয়ে জাংকে একটি বিল্ডিং উপহার দেয়। আর
জাং তখন এই খুশি সেলিব্রেটের জন্য সোজা একটি রেস্টুরেন্টে রামেন খাওয়ার জন্য চলে যায়, কিন্তু আসলে রেস্টুরেন্টে আসার পর দেখা যায় জাংয়ের তো রামেন খাওয়ার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, বরং সে মূলত এই রেস্টুরেন্টে একজনকে দেখতে এসেছিল। তবে এখানে জাংয়ের সামনে একটি ছেলে বসে খাবার খাচ্ছিল, যে কিনা ছিল একজন হাইস্কুল স্টুডেন্ট, আর সে দেখতে অনেকটা মোটা এবং বোকা বোকা প্রকৃতির ছেলে ছিল। এবার দেখা যায় সেই রেস্টুরেন্টের ওনার যখন জাং এর জন্য রামেন নিয়ে চলে আসে, তখন জাং এখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। আচ্ছা, 100 বছর আগে এই রেস্টুরেন্টে যেই মেয়েটি পরিচালনা করত সেই মেয়েটি কোথায়? একথা শুনে রেস্টুরেন্ট ওনার তখন তারকে বলে সেই মেয়েটি হয়তো অনেক দিন আগেই মারা গিয়েছে। বর্তমানে এই রেস্টুরেন্ট আমি পরিচালনা করছি। একথা শুনে জাঙার সেখানে কোনো কিছু না বলেই রামেন খেতে থাকে, কিন্তু এই রামেন তার একদমই পছন্দ হয়নি, যার কারণে সে পুরো রামেন না খেয়ে পেমেন্ট করে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেই হাইস্কুলের ছেলেটির ফোনে একটি কল চলে আসে। এই ছেলেটির নাম ছিল ডং ডং। তখন তাড়াতাড়ি কলটি রিসিভ করে সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে এমন সময় পেমেন্ট করতে গিয়ে সে দেখতে পায় তার ওয়ালেট কোথাও হারিয়ে গিয়েছে। তাই সে এখানকার ওনারের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে নিজেও জানত না যে তার ওয়ালেটটি হারিয়ে গিয়েছে। এখন তার কাছে পেমেন্ট করার মতো কোনো টাকা নেই। রেস্টুরেন্ট ওনার তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এই যে আঙ্কেলটিকে দেখছ, ইনি হচ্ছে অনেক ধনী একজন মানুষ, তোমার হয়ে তোমার বিল সেই দিয়ে দেবে। ডং তখন তাদের দুজনকে মন থেকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রেস্টুরেন্ট ওনার জাং এর কাছ থেকে ডং এর পেমেন্টে নিয়ে তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এর বিনিময়ে আমি তোমাকে একটি পুরস্কার দেব। তবে জাং তার কোনো কথার পাত্তা না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে তার গাড়ি নিয়ে যখনই সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে রাস্তার জ্যামের মধ্যে আটকা পড়ে যায়, কারণ রাস্তার মধ্যে অনেকগুলো গাড়ি রাখা ছিল। জাং তখন তার গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে থাকা গাড়িগুলোকে সরাতে বলছিল, তবে সেখানকার একটি বিল্ডিংয়ের ছাদে আবার ডং ছিল। ডং ছাদে রেলিংয়ে উঠে একটি জুতো নামানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণ পরে সে পা ফোঁসকে একদম ছাদ থেকে নিচে পড়ে যায়। তবে সে সোজা এসে জাং এর উপরে পড়ায় জাং সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা একটি হসপিটাল দেখতে পাই, যেখানে জাংকে অ্যাডমিট করা হয়েছিল। এরপর জাং যখনই জ্ঞান ফিরে আসে, তখন একজন নার্স তার কাছে দৌড়ে এসে বলে, তোমার জ্ঞান ফিরেছে বাবা, একটু অপেক্ষা করো। এই বলেই নার্স দৌড়ে ডক্টরকে ডাকতে চলে যায়। তবে জাং এখানে খুবই কনফিউজড ছিল যে নার্স তাকে একটি ছোট্ট বাচ্চার মতো কেন ট্রিট করল। জাং তখন কোনো কিছু বুঝে উঠতে না পেরে তার বেড থেকে উঠে যায়, আর সে পুরো হসপিটাল ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় আরেকজন ব্যক্তি তাকে বলে, আরে বাবা, তোমার জ্ঞান ফিরে এসেছে। এটা শুনেও জাং বুঝতে পারছিল না যে একজন 52 বছর বয়সী মানুষকে সবাই বাবা কেন বলে। সবার কথা শুনে মনে হচ্ছে সে কোনো ছোট্ট বাচ্চা। তবে একটি বেডরুমের সামনে এসে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে সামনে তাকিয়ে দেখতে পায় যে একটি বেডের মধ্যে সে নিজেই শুয়ে রয়েছে, আর সে অলরেডি কমাতে রয়েছে। এটা দেখে জাং বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। এমন সময় দেখা যায় জাং এর কাছে দৌড়ে জং নামক সেই ব্যক্তি চলে আসে, যে কিনা ছিল সেই কার্পেন্টার শপের ওনার। আজ সে এখানে জাংকে নিজের ছেলে বলে থাকে। জাং এতে যেন আরও বেশি কনফিউজড হয়ে যায়। এরপর সে যখনই একটি আয়নার সামনে এসে দাঁড়ায়, তারপর সে যেন নিজের চোখকে একদম বিশ্বাস করতে পারছিল না, কারণ সে দেখতে পায় তার আত্মা সেই হাইস্কুলের ছেলেটির সঙ্গে বদলে গিয়েছে, যে কিনা সোজা ছাদ থেকে তার উপরে এসে পড়েছিল। কিন্তু এটা কিভাবে হল সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। তাই সে বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে ডং নয়, বরং তার নাম হচ্ছে জাং। সে 52 বছর
বয়সী একজন ব্যক্তি। সে কোনো হাইস্কুলের স্টুডেন্ট নয়। এরপর ডক্টর জাংকে চেক করে জংকে জানায় আপনার ছেলে অনেক উঁচু একটি ছাদ থেকে পড়ে গিয়েছে। হয়তো সে তার মাথার মধ্যে এমন একটি জায়গাতে আঘাত পেয়েছে যার কারণে তার ব্রেইনে কিছুটা সমস্যা হয়েছে। এজন্যই সে এই ধরনের উল্টোপাল্টা কথা বলছে। রেস্টুরেন্টটি ছিল সেটা তো অনেক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু জাং বারবার বলছিল যে সে গতকালই এখানে এসেছে। সেই মহিলা তখন তাকে পাগল বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে। নিউজ চ্যানেলগুলোতে জাং এর বডি দেখিয়ে দেখানো হচ্ছিল যে জাং কমাতে চলে গিয়েছে, আর আদৌ তার জ্ঞান ফিরে আসবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। এই নিউজটি আবার দেখছিল ইয়াং জাং এর। এমন খবর শুনতে পেয়ে ইয়াং খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে জাং এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারছিল না। তাই সে সোজা তার বাড়িতে চলে যায়। আর সে আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় যে তার ওয়াইফ সানো প্রচণ্ড কাঁদছে। এতে জাংও অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সানো হয়তো তার কোমাতে চলে যাওয়ার খবরটি শুনে কাঁদছে। কিন্তু কিছুক্ষণ পরেই জাং বুঝতে পারে যে তার ওয়াইফ আসলে তার প্রিয় নেকলেস ভেঙে যাওয়ার জন্য কাঁদছে। এমন সময় সানো আবার পেছনে ঘুরে জাংকে দেখতে পেয়ে একদম চমকে ওঠে, কারণ জাং তো ছিল এখন রঙের বডিতে, তাই সে তাকে চিনতে পারছিল না। এজন্য সে তাকে বারবার বেরিয়ে যেতে বলছিল, কিন্তু জাং তখন তার কাছে যাওয়ার চেষ্টা করে আর তাকে বারবার বলে থাকে যে সে হল জাং, তার হাজব্যান্ড। কিন্তু সানো তার কোনো কথা না শুনে সেখানে একটি সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয়, আর সে একটি তলোয়ার নিয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। তবে এমন সময় সেখানে সিকিউরিটি গার্ডরা এসে সোজা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর একজন পুলিশ অফিসার জাংকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি মিস্টার জাংয়ের বাড়িতে কেন গিয়েছিলে? কে তোমাকে পাঠিয়েছে? তুমি কি কোনো কিছু চুরি করতে গিয়েছিলে? তবে এ কথা শুনে জাং প্রচণ্ড রেগে যায়, আর সে অফিসারকে বলে, মুখ সামলে কথা বল, ওই পুরো বাড়িটি আমার, ওখানকার সবকিছু তো আমারই। আমার বাড়িতে আমি যাব না তো কে যাবে? তবে জং এখানে তাকে শান্ত করে, আর সে পুলিশ অফিসারকে বলে, আসলে আমার ছেলে মাথায় গুরুতর আঘাত পেয়েছিল, যার কারণে ওর ব্রেইনে কিছুটা সমস্যা হয়েছে। দয়া করে ওর কথায় কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এসব বলে জং তখন জাংকে নিয়ে কোনোমতে সেই জায়গা থেকে চলে যায়। সে জাংকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে, যাতে করে তার আরও ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। এরপর দেখা যায় জাং সোজা চলে আসে তার বডির কাছে, আর সে বারবার তার বডির উপরে পড়ে ট্রাই করছিল যে এভাবে করে সে তার নিজের বডি ফেরত পাচ্ছে কিনা, কিন্তু প্রায় অনেক সময় যাবৎ চেষ্টার পরও কোনো লাভ হয় না। এমন সময় আবার সেখানে জাং এর বিশ্বস্ত সঙ্গী মেনচল চলে আসে, আর মেনুল এখানে জাং এবং তার বডিকে এভাবে দেখে সে ভাবছিল যে সে কোনো কাপলদের রুমে চলে এড়েছে, তাই সে ক্ষমা চেয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু এমন সময় তার মনে পড়ে যায় এটাই তো তার বসের রুম, তাই সে দ্রুতই এসে জাং এর কলার চেপে ধরে, আর সে তাকে বলতে থাকে, খারাপ ছেলে কোথাকার, তোর বয়স কত? তুই আমার বসের সঙ্গে কি করতে যাচ্ছিলি? এই বলেই মিনচুর সেখানে জাংকে মারতেই যাচ্ছিল। তবে এমন সময় সেখানে ডক্টর চলে আসায় জাং কোনো মতে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। এখন এমন পরিস্থিতিতে জাংয়ের কাছে আর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই সে ডং এর বাবা জংয়ের সঙ্গে তাদের বাড়িতেই চলে আসে। আর জং তো আজকে নিজের ছেলের জন্য প্রচুর পরিমাণে রান্না করেছে। তবে রান্না এত কিছু দেখে জাং তখন তাকে বলে, তো খাবার আমি খেতে পারব না। এই বলে যখনই সে একটি খাবার মুখে দেয় ঠিক তখনই যেন তার কিছু একটা হয়ে যায়, আর তার হুঁশ ফিরতেই সে দেখতে পায় যে সে এক বসাতেই সমস্ত খাবার শেষ করে ফেলেছে। সেটা দেখে জং অনেক খুশি
অনেক খুশি হয়ে যায়। এরপর সে জাংকে বিশ্রাম নিতে বলে এবং তাকে জানে যে কাল তাকে স্কুলে হবে জাং এতে অনেকটা বিরক্ত হয়ে সেখান থেকে ওঠা যায়। এরপর সে ডংয়ের রুমে এসে তার রুমটি ঘুরে ঘুরে দেখতে থাকে। এবার পরের দিন জং যখন তাকে নিয়ে স্কুলে চলে যায়, তখন স্কুলে যাওয়ার পরও তার হাফ হাফ ছিল, একদম একজন গ্যাংস্টারের মতোই। তাই সবাই আজকে ডংকে দেখে পেয়ে সবাইকে হচ্ছিল, কারণ ডংয়ের এই ধরনের অ্যাটিটিউড কেউ কোনোদিন দেখেনি। সে প্রিন্সিপালের সামনে বসেও তার পায়ের ওপর পা উঠিয়ে অ্যাটিটিউড দেখাচ্ছিল। এজন্য জং তখন প্রিন্সিপালকে মন থেকে সরি বলে। এদিকে পুরো স্কুলে এই কথাটি ছড়িয়ে যায় যে ডং যেদিন থেকে তার মাথায় আঘাত পেয়েছে, সেদিন থেকে তার অতীত জীবনের কোনো কিছুই মনে নেই। তার স্বভাব, চরিত্র, কথাবার্তা একদম পাল্টে গিয়েছে। এদিকে জং এখানে প্রিন্সিপালকে বলে, আসলে আমার ছেলে যেমন ছেলে ছিল ও ছাদ থেকে পড়ে যাওয়ার মতো ছেলে নয়। আমার মনে হচ্ছে কেউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তবে প্রিন্সিপাল এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে। আর জাং এখানে প্রিন্সিপালকে কথা শুনে মনে হচ্ছিল যে প্রিন্সিপাল হয়তো কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তাই সে এখানে ডং সেজে তার বাবা জংকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে কোনো কিছু উল্টোপাল্টা হবে না। এরপর জং সোজা চলে যায় ডংয়ের ক্লাসরুমে। ক্লাস টিচার তখন ডংকে দেখিয়ে সমস্ত স্টুডেন্টদেরকে বলে যে মাথায় আঘাত পাওয়ার পর থেকে ডংয়ের আগের কোনো কিছুই মনে নেই। তাই প্রত্যেকটি কাজে সবাই যেন ডংকে সাহায্য করে। তবে এখানে দেখা যায় কিছু স্টুডেন্ট ডংকে তাদের মিডল ফিঙ্গার দেখে ওয়েলকাম জানায়। জাং বুঝতে পারে যে ছেলেগুলো হয়তো ডংকে জ্বালাতন করত। এবার লাঞ্চ টাইমে ক্যান্টিন এরিয়াতে দেখা যায় যে অনেকগুলো মেয়ে মিলে ইউন নামের একটি মেয়েকে বুলি করছে। তারা এখানে ইউনের খাবারে ফ্যান্টা মিলিয়ে দেয় এবং তাকে সেটা খেতে বলে। ইউনও তখন ভয় পেয়ে চুপচাপ খাবারগুলো খেয়ে নিচ্ছিল। তবে সেই মেয়েগুলো তখন সমস্ত খাবার ইউনের গায়ে ঠেলে দেয়। এটা আবার দূর থেকে দেখছিল জাং। তখন তাদেরকে পেছন থেকে ডেকে বলে, মেয়েটিকে চুপচাপ তার খাবার খেতে দে, তা না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না। তবে এমন সময় তার কাছে তেহুক নামক একটি ছেলে চলে আসে, আর সে জানকে বলে, কিরে তোর দেখছি রূপী পাল্টে গিয়েছে, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস? এই বলে তেহুক জাংকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে টিচার চলে আসে। তারা আর সেখানে ফাইট করতে না পারে না। তবে লাঞ্চ টাইম শেষ হলে তেহুক আবারও জাং এর কাছে আসে, আর সে জাংকে বলে, শোন ডং, তোর হয়তো অতীতের কোনো কিছুই মনে নেই, তাই আমি তোকে সবকিছু মনে করিয়ে দিচ্ছি। আমি হচ্ছি তোর বস, আর প্রতিদিন তুই আমার এবং আমার বন্ধুদের জন্য লাঞ্চ টাইমে বার্গার নিয়ে আসতি। কাল থেকে তোর এই ডিউটি আবার শুরু করে দে, ঠিক আছে? তা না হলে আমি তোকে মারতে মারতে তোর হাড় গুঁড়ো করে ফেলব। তবে একথা শুনে জাং তখন সঙ্গে সঙ্গে তার গালে অনেক জোরে একটি থাপ্পড় দেয়। এরপর সে আবারও আরেকটি গালে থাপ্পড় দেয়। এভাবে করে সে তেহুকে বেশ কয়েকবার থাপ্পড় দেওয়ার পর তেহুকেও ভয় পেয়ে যায়। জাং তখন তেহুকে বলে, আচ্ছা আমাকে একটা কথা বলতো, ডং নামের ছেলেটি, অর্থাৎ আমি কি তোদের কোনো ক্ষতি করেছিলাম? তা না হলে তোরা আমাকে দিয়ে এমন কাজগুলো কেন করাতি? নাকি আমি ছিলাম তোদের সহজ টার্গেট? আমাকে দুর্বল পেয়ে কি আমার পেছনে লেগেছিলি? তেহুক তখন জানায়, হ্যাঁ, সেই ছিল স্কুলের সবচাইতে দুর্বল ছেলে। এরপর জাং তখন তেহুককে আবারও মারতে শুরু করে। এমন সময় সেখানে তেহুকের বন্ধুরা চলে আসলে জাং তাদেরকেও মারধর করে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে এমন সময় আবার সেখানে কিমজে নামক একটি ছেলে তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। তবে সেখানে তেহুক এবং তার টিমকে মার খেতে দেখে ফেলার কারণে তেহুক এবং তার বন্ধুরা সোজা তাকে স্কুলের বাথরুমে নিয়ে যায়, আর তারা তাকে থ্রেট দিতে থাকে
যে তারা যে মার খেয়েছে এই কথা যদি কেউ জানতে পারে তাহলে তারা তাকে মেরেই ফেলবে। কিম তাদেরকে কথা দেয় যে সে এই কথা কাউকে বলবে না, কিন্তু তারপরও তারা এখানে কিমজের প্যান্ট খুলে তার ভিডিও করার চেষ্টা করছিল, যাতে পরবর্তীতে তারা তাকে ব্ল্যাকমেইল করতে পারে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় কিমজের পেছনের বাথরুম থেকে বেরিয়ে আসে জাং জাং। তখন এখানে নিজের পেটের শক্তি দিয়ে তাদের সবাইকে ফেলে দেয়, আর সে তেহুকে মারধর করে তার কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয়। এরপর সে ফোনের গ্যালারি চেক করে দেখতে পায় যে গ্যালারির মধ্যে ডং এর বেশ কিছু ছবি রয়েছে, যেখানে তারা বিভিন্নভাবে ডংকে বুলি করেছে। এটা দেখে জাং আরও অনেক বেশি রেগে যায়। এরপর সে তেহুকে মারধর করে বলে যে সে সময় মতো তার ফোন ফিরিয়ে দেবে। এই বলে সে তার ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়। এবার জাং বাড়িতে ফিরে এসে তেহুকের মোবাইলটি চেক করতে থাকে, আর সে মোবাইলের গ্যালারিতে একটি ভিডিও খুঁজে পায়, যেটি কিনেছিল সেদিনের ভিডিও, যেদিন ডং ছাদ থেকে তার উপর পড়ে গিয়েছিল। আসলে সেদিন দেহক এবং তার সঙ্গীরা মিলে ডংকে বুলি করছিল। এমনকি তারা স্কুলের সবচাইতে দুর্বল যে মেয়েটি ছিল, অর্থাৎ তারা ইউনিনের একটি জুতো অ্যান্টিনার উপরে উঠিয়ে দেয়, আর তারা ডংকে সেটা নামিয়ে আনতে বলে। তাদের কথা মতো ডং এটা করতে গিয়ে ছাদ থেকে সোজা গিয়ে জাংয়ের উপরে পড়ে যায়। এসব কিছু জানতে পেরে জাং বুঝতে পারে যে সব কিছু হয়েছে তেহুক এবং তার সঙ্গীদের জন্য। এবার পরের দিন সকালে স্কুলের মধ্যে দেখা যায় তেহকের বস হিউন এখানে তেহক এবং তার বন্ধুদেরকে মারছিল, কারণ তার ফোনের ভিডিওগুলো সে ডিলেটই করেনি। তাই এটা পুলিশের হাতে পড়লে তারা ফেঁসে যেতে পারে। এজন্য হিউন এখানে তাদেরকে ইচ্ছেমতো গালাগাল দিচ্ছিল। তবে ঠিক তখনই সেখানে কিমজিকে নিয়ে জাং চলে আসে। জাং তখন হিউনের কাছে এসে বলে, এই নে তোদের মোবাইল, তোরা যে ভিডিওটি রেখেছিলি সেটার একটি কপি অলরেডি আমি নিয়ে নিয়েছি, তাই আমার কাছ থেকে একটু সাবধানে থাকিস। এই বলে তাদেরকে থ্রেট দিয়ে যান কিমজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাং এর ওয়াইফ সানুকে দেখতে পাই। জাং এর কোমাতে চলে যাওয়ার সুযোগে সে এখন বিভিন্ন ছেলেদের সঙ্গে রাত কাটাচ্ছে। এরপর এমন সময় এখানে ইয়াং চলে আসে। ইয়াং তখন শানুর কাছে এসে বলে, আমি তোমার এবং তোমার বয়ফ্রেন্ডের পিকচার তুলে রেখেছি। আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ রয়েছে, আর এটা আমি তোমার বাবা হানকে দেখাব, যে স্বামীর অসুস্থতার সুযোগ দিয়ে তুমি কি করে বেড়াচ্ছ। একথা শুনে সানু তখন তাকে বলে, তুই আসলে কি চাইছি সেটা বল। অন্যদিকে আমরা জাংকে দেখতে পাই। জাং নিজের বডি দেখার জন্য হসপিটালে এসেছে, তবে সে দেখতে পায় মেনজুল এখনও সেখানে বসে তার বডি পাহারা দিচ্ছে। আর মেনজুল এখানে আবারও জাংকে দেখে প্রচণ্ড রেগে যায়, এবং সে চিৎকার করে জাংকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং সে চিৎকার করে তাকে বলে, এই ছেলে তোকে না আগেই একটি থাপ্পড় দেয় আর বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? সামান্য একটা স্কুলের ছোট্ট ছেলে হয়ে আমাকে নাম ধরে ডাকছ? জাং তখন প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সেই জায়গা থেকে দ্রুত চলে আসে। আসলে ইউনির মা মিসনি হচ্ছে তার 5 বছর আগের প্রথম ভালোবাসা, যাকে সে সত্যি সত্যি মন থেকে অনেক বেশি ভালোবেসেছিল। তবে কোনো এক কারণেই তারা দুজন এক হতে পারেনি। জাং এখানে একটি জায়গাতে দাঁড়িয়ে তাদের অতীতের সব কিছু মনে করছিল, যখন তারা দুজন একসঙ্গে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিল। তবে সেখানে এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় যে মিসুনকে তাহলে বিয়ে করে নিয়েছে, আর বিয়ে করলেও ইউনির বাবাই বাকি এটা জানার জন্য। পরের দিন জাং যখন স্কুলে যায় তখন সে ইউনির সাথে ফাইট করার বাহানায় তার মাথা থেকে কিছু চুল ছেড়ে নেয়। এরপর সে ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারে যে ইউনার কেউ নয়, বরং তারই মেয়ে। এটা জানতে পেরে সেটা একদম অবাক হয়ে যায়, আর তার এখন এটা ভেবে অনেক রাগ হচ্ছিল যে স্কুলের মধ্যে তার মেয়েকে এভাবে সবাই টর্চার করে যাচ্ছে। এসব ভেবে তার আরও বেশি রাগ হচ্ছিল। এবার পরের দিন ক্লাসরুমে দেখা যায় তার মেয়ে ইউনকে আবারও কিছু
মেয়ে এসে বিরক্ত করছে। তারা ইউনকে বলছে যে ইউন নাকি তাদের লিপস্টিক চুরি করেছে। এসব বলে তারা ইউনের ব্যাগ চেক করছিল। এটা দেখে জাং তখন তাদের কাছে এসে বলে যে তাদের লিপস্টিক সেই চুরি করেছিল। তবে পরবর্তীতে লিপস্টিকটি ভালো না লাগায় সে সেটা ফেলে দিয়েছে। এই বলে সে ইউনকে কোনোমতে বাঁচিয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পর জাং দেখতে পায় যে তার মেয়ে ইউন কাঁদছে। এতে সে বুঝতে পারে যে ইউন অনেক কষ্ট পেয়েছে। তাই জাং তখন মেনজুলকে স্কুলের সেই মেয়েগুলো ছবি দেখায় এবং সে তাকে বলে যে সে যেন কালকেই কয়েকজন লোক নিয়েই মেয়েগুলোকে শায়েস্তা করে, তাদেরকে মেরে যেন তাদের হাড়গোড় একদম ভেঙে দেয়। কিন্তু মেনজুল তাকে বুঝিয়ে বলে, সে বলে যে হাই স্কুলে এই ধরনের সমস্যা হয়েই থাকে, আর এজন্য যদি আমরা এখন হাই স্কুলের মেয়েগুলোকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয় তাহলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। তাই আপনার মেয়ে ইউনই পারবে এই সমস্যার সমাধান করতে, আপনি শুধু ওকে সাহায্য করুন। মিনজলের কথা শুনে জাং অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সে সোজা চলে যায় মিসুনের কাছে, আর সে মিসুনকে সমস্ত কিছু খুলে বলে যে ইউন স্কুলের মধ্যে কতটা খারাপ সময় পার করছে, আর স্কুলের টিচাররা পর্যন্ত কিছু বলছে না। তাহলে এখন সে ইউনের জন্য এমন কি করতে পারে যাতে করে ইউন এই সমস্যা থেকে মুক্তি পায়। মিসন তখনকে ডং মনে করে বলে, আমাদের ঝামেলা তুমি কেন মাথায় নেবে? বাবা, তুমি এমনি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছ, তাই তুমি নিজের যত্ন নাও। আসলে সমস্ত দোস্ত হচ্ছি সেই জাঙ্গির যে কিনা আমার এবং আমার মেয়ের খোঁজ পর্যন্ত নিচ্ছে না। সে জানেও না যে তার মেয়ে এবং আমি কতটা কষ্টের দিন পার করছি। সে হয়তো অনেক ভালো আছে, অথচ আমাদের পরিস্থিতি দেখো, আমরা কি এমন দোষ করেছিলাম? মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে এটা আমার জানা ছিল না। এখন নিজের ব্যাপারে এসব কথা শুনে জাংয়ের অনেক মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সানো এখন ইয়াংয়ের সঙ্গে মিলেই কাজ করছিল। তো সে এখানে তার বাবা হানকে বলে যে সে যেন জাংকে বেশি বিশ্বাস না করে জাং প্রায় 3.5 বিলিয়ন টাকা মেরে দিয়েছে এসব বলে সানুহানকে একটি মিথ্যে রিপোর্ট দেখায় যাতে করে সে জাংকে ভুল বোঝে। অন্যদিকে জাং প্ল্যান করছিল যে সে কিভাবে তার মেয়েকে বাঁচাবে, তাই সে প্রথমে সিদ্ধান্ত নেয় যে সে ডংয়ের বডিকে ফিট বানাবে, এমনকি সে তার মেয়েকেও অনেক শক্তিশালী করে তুলবে। তাই সে সোজা একটি জিমে চলে যায়। এরপর দেখা যায় ইউনু সেই জিমের মধ্যে চলে এসেছে, কারণ জাং মিশনের মাধ্যমে তার মেয়েকে কে এখানে পাঠানোর ব্যবস্থা করেছে। কিন্তু ইউন এখানে ডংকে দেখে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে এমন সময় মেনজোল সেখানে তাদের টিচার সেজে আসে। এরপর শুরু হয়ে যায় ডং এবং ইউনের স্ট্রং হওয়ার জার্নি। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এখানে দেখা যায় খুবই অল্প সময়ের মধ্যে ইউন অনেক ভালো ফাইটার হয়ে গিয়েছে, আর জাং অনেক কঠোর পরিশ্রম করে ডংয়ের বডিকে একদম শেপে নিয়ে এসেছে। এরপর জাং যখন প্রথমবারের মতো তার নতুন রোগ নিয়ে স্কুলে চলে আসে, তার দিকে তাকিয়েই তাকে, কারণ ডং এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছিল। তাকে দেখতে মনে হচ্ছিল সে স্কুলের সবচাইতে হ্যান্ডসাম ছেলে, এমনকি ছেলেরাও তাকে অবাক দৃষ্টিতে দেখছিল। এবার সেদিন স্কুল শেষ করে জাং তার মেয়ে ইউনকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এরপর সে ইয়নিনের রুমে গেলে সে সেখানে ইয়নিনের ছোটবেলার কিছু ছবি দেখতে পায়। এতে সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়, আর সে দ্রুত তার ফোনের মধ্যে তার মেয়ের ছোটবেলার একটি ছবি তুলে নেয়। এবার সেদিন রাতের বেলায় দেখা যায় জং অনেক পরিশ্রম করে কিছু টাকা নিয়ে তার বাড়িতে ফিরছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে বেশ কিছু লোক চলে আসে। আসলে আজ থেকে প্রায় 2 বছর আগে জং কিছু টাকা ধার নিয়েছিল, আর সেটা এখনও পরিশোধ না করে ওই লোকগুলোকে তাকে মারতে শুরু করে। জং তখন বারবার তাদের কাছে কিছু সময় চাইতে থাকে, কিন্তু তারা তারপরও তাকে বারবার মারছিল। তবে এমন সময়
সেখানে জাং এসে যখন এটা দেখতে পায় তখন সে সেই লোকগুলোর সাথে ফাইট শুরু করে দেয়। কিন্তু জং তখন জাংকে কোনোমতে থামিয়ে সে নিজেই সেই লোকগুলোর হাতে মার খেতে থাকে। এরপর সেই লোকগুলোর বস এখানে জংকে বলে, আমি তোকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিনের মধ্যে আমার 1 মিলিয়ন নুন ফেরত দিতে হবে, তা না হলে তোকে কি করব সেটা তো বুঝতেই পারছিস। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এবার জাং এখানে দেখতে পায় জং মার খেয়ে একদম অজ্ঞান হয়ে গিয়েছে। এতে তার অনেক খারাপ লাগছিল। তাই সে তখন মেঞ্জল এবং তার লোকদেরকে সেই লোকদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা জংকে মেরে এই অবস্থা করেছে। মেঞ্জল তখন তার সঙ্গীদেরকে নিয়ে তাদেরকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর সে তাদের বসকে বলে, জং তোদের কাছ থেকে মাত্র 5 মিলিয়ন উন নিয়েছিল, তাহলে এই 2 বছরে সেটা 52 মিলিয়ন উন কিভাবে হয়ে গেল? মানুষকে দুর্বল পেয়ে তাদেরকে পিষে ফেলার চেষ্টা করছিস। দ্রুত এই টাকার পরিমাণ কম করে তোর পাওনা টাকা নিয়ে এখান থেকে চলে যা, আর এর পরবর্তীতে যদি কখনো জংয়ের গায়ে হাত তুলেছিস তাহলে তো বুঝতেই পারছিস তোদের অবস্থা কি হতে চলছে। এবার অন্যদিকে দেখা যায় জাং এখানে নিজের হাতে জংয়ের জন্য খাবার রান্না করেছিল, কারণ জং অসুস্থ ছিল। এটা দেখতে জং তো ট্রাঙ্কেটেড। তার ছেলে নিজের হাতে তার জন্য রান্না করেছে জং। তখন এখানে জাংকে বলে, জানিস কিছুক্ষণ আগে সে লোকেরা আমাকে ফোন করেছিল, তারা উল্টো আমার কাছে ক্ষমা চাইছে আর আমাকে বলেছে টাকাও নাকি দিতে হবে না। এসব বলে সে সেখানে অনেক হাসছিল। এবার পরের দিন জাং স্কুলে গিয়ে লাঞ্চ টাইমে বসে তার মেয়ের ছবি দেখছিল, আর এমন সময় সেখানে ইউন আসলে দেখা যায়। সে মেয়েগুলো ইউনকে আবারও বিরক্ত করতে শুরু করে, তবে ইউন এবার আর তাদেরকে ভয় পায়। সে এখানে উল্টো তাদের দুজনকে মারধর করে এবং তাদেরকে থ্রেট দিয়ে বলে নেক্সট টাইম তার কাছ থেকে দূরে থাকতে। এসব দেখে জাং অনেক খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে তার মেয়ে একদম তার মতোই হয়েছে। এরপর সেদিন রাতের বেলা জাং ইনদের রেস্টুরেন্টে চলে যায়, যেটা কিনা তার মা মিসুন পরিচালনা করন্ত। জাং এছাড়াও মিসুনকু সমস্তে কিছু বলে যে ইউন এখন কতটা স্ট্রং হয়ে গিয়েছে। মিসুন এখন এতে অনেক খুশি হয়ে ডংকে রামিন খেতে দেয়, আর ডং যখন রামিন খাচ্ছিল মিসন তখন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তোমার খাওয়া এবং চাচলন দেখে আমার ইউনির বাবার কথা মনে পড়ছে। ইউনের বাবাও ঠিক তোমার মতোই খেত, আর ও দেখতেও কিন্তু তোমার মতোই হ্যান্ডসাম ছিল। এই বলেই মিশন যখন অন্য কাস্টমারদেরকে খাবার দিতে যায় তখন তারা মিশনকে অনেক আজে বাজে কথা বলছিল এবং মিশনকে তাদের সাথে রুম ডেটে যেতে বলছিল, কারণ মিশনের হাজব্যান্ড ছিল না। তবে এ কথা শুনে জাং প্রচণ্ড রেগে যায়, আর সেই লোকগুলোকে সেখানে মারধর করতে শুরু। মিসনিতে অনেক ভয় পেয়ে গেলে জাং মিশনকে ভেতরে পাঠিয়ে দেয়। এরপর সে সেই লোকগুলোকে ইচ্ছেমতো মারতে থাকে এবং সে বলতে থাকে, আমার ভালোবাসাকে এত নোংরা কথা বলার সাহস তুই কোথায় পেলি? এই বলে সে তাকে মারতে মারতে মেরেই ফেলছিল। কিন্তু এমন সময় দৌড়ে সেখানে মিসুন এসে তাকে বলে, তুমি আসলে কে, আর তুমি বারবার কেন আমাকে তোমার ভালোবাসার মানুষ বলছ? এরপর দেখা যায় জাং মিসুনকে সমস্ত সত্য কথা বলে দেয়, কিন্তু মিসুন তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। জাং তখন তাকে বলে, তোমার নাভির পাশে একটা টিল আছে, তুমি চাইলে আমাদের ব্যাপারে আমি আরও প্রাইভেট অনেক কিছুই বলতে পারি। মিস এটা একদম চমকে ওঠে, আর সে জাংকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে এটা বল যে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল আর আমাদের ব্রেকআপ বিভাগ কেন হয়েছিল। জাং তখন এই সমস্ত প্রশ্নেরও সঠিক উত্তর দেয়। মিস নিতে বুঝতে পারে যে জাং সত্য কথাই বলছে। মিসুন তখন জাংকে বলে, তুমি একজন গ্যাংস্টার, তুমি আবার কোনো সাহসে আমার জীবনে ফিরে এসেছ, আর আমার মেয়েকে আমি একা একাই জন্ম দিয়েছি, একা একাই সমাজের সাথে লড়াই করে ওকে লালন পালন করেছি, তাই আমার মেয়ের বাবা তুমি নও। দয়া করে তুমি আমার চোখের সামনে থেকে
এক্ষুনি বেরিয়ে যাও। জাং তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এমন সময় মিশনের তাদের অতীতের কথা মনে পড়ে যায়। মিশন প্রেগনেন্ট হওয়ার পর একদিন জাংকে এই ব্যাপারে বলতে এসেছিল, কিন্তু তার কোনো কিছু বলার আগেই জাং তাকে বলে যে তার চেয়ারম্যানের মেয়ে শানুর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এসব বলে সে সেদিন মিশুনকে ছেড়ে দিয়েছিল। এবার পরের দিন স্কুলে জাং তার মেয়ে ইউনিনের সঙ্গে বসেছিল। এমন সময় ইউনির কাছে একটি ছেলে এসে তাকে একটি পার্টিতে ইনভাইট করে। ইউনিতে একদম অবাক হয়ে যায়, কারণ ইউন আসলে এই ছেলেটিকে অনেক দিন আগে থেকেই পছন্দ করত। আর জাং যখন বুঝতে পারে যে তার মেয়ে ছেলেটিকে পছন্দ করে, তারপর সে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে মিশুন তার অতীতের কথাগুলোই ভাবছিল। এমন সময় জাং তাকে একটি মেসেজ দিয়ে তাকে তার সঙ্গে দেখা করতে বলে। এবার পরের দিন ইউন সোজা চলে যায় সেই পার্টিতে, যেখানে তার ক্রাশ জুনতাই তাকে ইনভাইট করেছিল। আর জুনতাই আসলে ছিল অনেক ধনী পরিবারের একটি ছেলে। অন্যদিকে আমরা জাংয়ের বন্ধু কিমজিকে দেখতে পাই, যে কিনা আজকে স্কুলের খারাপ মেয়েগুলোর কাজে ফেঁসে গিয়েছিল, যার কিনা সবসময় ইউনকে বুলি করত। তো তারা এখানে একে অপরকে বলছিল। ইউন হয়তো নিজেরে কল্পনা করতে পারবে না যে আজকে সেই পার্টিতে তার সঙ্গে কি ঘটতে চলেছে। এটা শুনে কিম যে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা জাং এবং মিশুনকে দেখতে পাই, তার একটি রেস্টুরেন্টে পার্সোনালভাবেই দেখা করতে এসেছে। তো জাং এখানে মিশুনকে মন থেকে সরি বলে, এবং সে তার কাছে তার অতীতের ভুলের জন্য মন থেকে ক্ষমা চায়। সেই সাথে সে তাকে আরও বলে, আমি তখন যেটা করছিলাম সত্যি, আমি অনেক ভুল করেছিলাম, তবে আমি বুঝতে পারিনি যে এটার পরিণতি কি হতে পারে। কিন্তু এখন এটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে মানুষের জীবনে টাকা পয়সা সবকিছু নয়। মানুষের বেঁচে থাকার জন্য সত্যিকারের ভালোবাসার প্রয়োজন। তাই চলো না মিশন, আমরা দুজন আবারও এক হয়ে যাই, কারণ আমরা দুজনেই দুজনকে মন থেকে ভালোবাসি। কিন্তু মিশুন তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ অলরেডি তার ওয়াইফ রয়েছে। এদিকে রেস্টুরেন্টে থাকা সবাই এসব কথা শুনে একদম চমকে ওঠে, আর তার এটা দেখে একদম অবাক হয়ে যায় যে এটুকু ছেলে নাকি বিয়ে করে নিয়েছে, আবার সে এখন একজন বয়স্ক মহিলার সঙ্গে পরকীয়াও করছে। এদিকে মিশন রাগ করে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু জাং তাকে আটকাবে এটা বুঝতে না পেরে সে সোজা সকলের সামনে মিশনকে গিয়ে কিস করে দেয়। মিশতে তাকে অনেক জোরে একটি থাপ্পড় দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তবে তারপরও জাং তার পিছু করার কারণে মিশন তাকে এবার পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় জাংয়ের ফোনে কিমজের ফোন আসে সে, আর জাং কিমজের কাছ থেকে তার মেয়ে ইউনের ব্যাপারে জানতে পারে। এরপর সে সেখানে এক মুহূর্তও দেরি না করে কিমজি এবং তার কয়েকজন সঙ্গীকে নিয়ে এসে পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে জুনতে পার্টিতে সকলের সামনে ইউনকে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু ইউন যখন এটা মানা করে দেয়, তখনই জুন তার আসল রূপে ফিরে আসে। আর সে ইউনকে বলে, তুই কি ভেবেছিস তোর মতো মেয়েকে আমি পছন্দ করব? তোকে আমি পার্টিতে কি এমনি এমনি নিয়ে এসেছি? এই বলে সে ইউনের মাথায় বিয়ার ঢেলে দেয়। অন্যদিকে জাং পার্টিতে পৌঁছে জুলে সেখানকার গার্ডরা তাকে সেখানে ঢুকতে দিচ্ছিল না, তাই জাং তখন সেই গার্ডদেরকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর সে ভেতরে এসে পাগলের মতো তার মেয়ে ইনকে খুঁজতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর সে দেখতে পায় যে সেখানে সবাই মিলে তার মেয়ে ইনকে নিয়ে মজা করছিল। সে তখন সেখানে কোনো কথা না বলে চুপচাপ তার মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে একটি ছেলে এসে তাদেরকে বাধা দিলে জাং সঙ্গে সঙ্গে তার ঘাড় মটকে দেয়। ফলে সেখানে জাং জুনতে এবং তার সঙ্গীদের সঙ্গে জাংয়ের অনেক বড় ফাইট শুরু হয়ে যায়। তবে জাং গ্যাংস্টার হওয়ার কারণে তার সঙ্গে তেমন কেউই বেড়ে উঠছিল না। জাং সবাইকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দিচ্ছিল। এদিকে তাদের মধ্যে অনেক ভালো একজন ফাইটার ছেলেও ছিল, তবে সেও জাংয়ের
সামনে খুব বেশি সময় টিকতে পারে না। এদিকে ইউনি এবার জন্তুর উপর প্রতিশোধ নেয়ার জন্য সেও জন্তুকে প্রচণ্ড মারধর করে। এভাবে তারা বাবা মেয়ে মিলে সবাইকে শায়েস্তা করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে জাং এর এমন ফাইটিং স্কিল দেখে টেনা নামক একটি মেয়ে জাং এর প্রতি একদম ইমপ্রেস হয়ে যায়। এবার পরের দিন মিনজুল হসপিটালে জাং এর আসল বডিটি দেখে যাচ্ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক তাকে থামিয়ে দিয়ে বলে যে চেয়ারম্যান হানির অর্ডার আছে, ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। এরপর ম্যানচল একটুও খোঁজখবর নিয়ে বেশ কিছু তথ্য পায়। সে তখন সোজা জাংকে গিয়ে জানায় যে তার ওয়াইফ ইয়াংয়ের সঙ্গে মিলে তাকে চেয়ারম্যান হানের কাছে ফাঁসিয়ে দিয়েছে। তাই চেয়ারম্যান হান মনে করে যে সে $3 মিলিয়ন মেরে দিয়েছে, আর সেই ডলার নিয়ে পালানোর সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব কথা শুনে জাং অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর মিনজুল জাংয়ের কথা মতো চেয়ারম্যান হানের কাছে একটি চিঠি পৌঁছে দেয়। এদিকে জাংয়ের এমন ফাইটিং স্কিল দেখে সেখানে থাকা একটি মেয়ে জাং এর প্রতি একদম ইমপ্রেস হয়ে যায়। এবার পরের দিন জাং আবারও মিশনের কাছে এলে ইউনিনের ব্যাপারে জানতে চায়। মিশন তখন জাংকে বলে, ইউনকে নিয়ে তোমার দুশ্চিন্তা থাকলে এখান থেকে চলে যাও। জাং তখন মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এমন সময় জাং এর সামনে টিনা নামক সেই মেয়েটি চলে আসে। টিনা এখানে জাং এর কাছে জানতে চায় যে সে কি উনি ডেট করছে। জাং এতে প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে, ছি ছি, এসব কি বলছো? টিনা তখন তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে ডেট করতে পারো। এই বলে টিনা তাকে একটি গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। তবে ঠিক এমন সময় সেখানে ইউন এসে তাকে বলে, তুমি কি তখন টিনার সাথে ডেট যাচ্ছ? জাং তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমি কেন টিনাকে ডেট করতে যাব? ইউন তখন তাকে বলে, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি আমার সঙ্গে ডেট করবে। আমি অনেক ভেবে চিনতে দেখেছি সমস্ত বিপদে আপদে তুমি আমার পাশে থাকো, তাই আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য একদম পারফেক্ট। কিন্তু এটা শুনে জাং তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ইউন তখন তার মা মিসুনকে গিয়ে বলে যে সে ডংকে ভালোবেসে ফেলেছে, সে ডংকে তার বয়ফ্রেন্ড বানাতে চায়। মিসুন এটা শুনে প্রচণ্ড রেগে যায়, আর সে তার মেয়েকে মারতে মারতে ডংয়ের কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ সে খুব ভালো করেই জানে যে ডং আসলে তার বাবা জাং। এরপর পরের দিন সকালে মিসুন জাংকে স্কুলের এক সাইডে টেনে নিয়ে আসে, আর সে জাংকে বলে, তুমি তোমার মেয়ের সঙ্গে এমন কি করছ যে তোমার মেয়ে এখন তোমাকেই বয়ফ্রেন্ড বানাতে চাইছে? জাং তাকে জানায় যে সে তো শুধুমাত্র ইউনের ভালো বন্ধু হতে চাইছে। এরপর মিসন তাকে বলে, তুমি দয়া করে আমাদের জীবন থেকে চলে যাও, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। আমরা চাইলেও আর কখনো এক হতে পারব না, কারণ তোমার ওয়াইফ আছে, আমি একজন মেয়ে, ওয়ে আরেকজন মেয়ের সংসার নষ্ট করতে পারব না। এবার ঠিক এমন সময় সেখানে ইউন এসে বলে, কি বললে? ডংয়ের ওয়াইফ আছে? কিন্তু জাং এখানে কোনো কিছু বুঝে উঠতে না পেরে ইউনকে বলে, আমি আসলে তোমার মা মিসনুনকে ভালোবাসি। একথা শুনে ইউন একদম চমকে উঠে, আর সে এখানে তার মাকে ভুল বুঝে বলে, তোমার লজ্জা করল না মা? তুমি শেষ পর্যন্ত তোমার মেয়ের ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছ, আর এজন্যই তুমি আমাকে ডং এর কাছ থেকে দূরে থাকতে বলেছ। এরপর মিশন তাকে বোঝাতেই যাচ্ছিল, কিন্তু ইউন এখানেই কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় অন্যদিকে। সেদিন রাতের বেলায় ইয়াং হসপিটালে আসে। সে মূলত এসেছিল জাংকে পুরোপুরি মেরে ফেলার জন্য, কিন্তু এমন সময় জাং এর জ্ঞান ফিরে আসে। জাং তখন ইয়াংকে দেখে বলে, আরে আঙ্কেল, আপনি কে? আর আপনি এখানে কি করছেন? আর এখানে আমরা বুঝতে পারি যে জাং এর বডিতে এখন মূলত ডংয়ের আত্মা চলে এসেছে। তো
ডং তখন দ্রুত সেখান থেকে উঠে তার বাড়িতে চলে যায়। আর সে জংকে বাবা বলে ডাকতে থাকে, কিন্তু জংয়ের কাছে ডং এখন ছিল অনেক বয়স্ক একজন ব্যক্তি। তাই সে এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তাকে বেরিয়ে যেতে। তবে এমন সময় সেখানে জাং চলে আসলে ডংয়ের সঙ্গে তার মুখোমুখি দেখা হয় যায়। ফলে জাং সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার শরীরে এখন ডংয়ের আত্মা ফিরে এসেছে। এদিকে ডংয়ের কাছেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যে তার শরীরে অন্য কারো আত্মা ঢুকে গিয়েছে। ডং তখন এখানে চিৎকার করে তাকে বলতে থাকে, তুই আমার বডির সাথে কি করেছিস? আমার বডি তোর কাছে কেন? এভাবে ডং অনবরত কথা বলে চলছিল। তাই জাং তখন তাকে একটি খুশি দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সেই ডং এবং তার বাবা জংকে বসিয়ে চুপচাপ সবকিছু খুলে বলে যে তাদের সঙ্গে আসলে মূলত কি ঘটেছিল। কিন্তু ডং তো এ সমস্ত কথা বিশ্বাস করতেই চাইছিল না। তবে এখানে জাংয়ের আচরণ দেখে জং বুঝতে পারে যে এটাই আসলে তার ছেলে ডং, আর জাং যা বলছে সবকিছু সত্যি। এরপর জাং এখানে ডংয়ের কাছে জানতে চায় যে সে কি ইউনকে পছন্দ করে। ডংয়ের নার্ভাসনেস দেখে জাং বুঝে যায় যে সে আসলে তার মেয়ে ইউনকে পছন্দ করে। এরপর সে ডংকে বলে, তুই যদি আমাকে আমার কিছু কাজে সাহায্য করিস তাহলে ইউন সত্যি সত্যিই তোর হবে। অন্যদিকে আমরা জাং এর ওয়াইফ সানুকে দেখতে পাই। সে এখানে ইয়াংয়ের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ ইয়াং জাংকে মেরে ফেলতে পারেনি। ইয়াং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে তার লোকজন লাগিয়ে রেখেছে এবং সে জাংয়ের সন্ধানও বের করে ফেলেছে, তাই সবকিছু খুব দ্রুতই হয়ে যাবে। এবার পরের দিন জাং ডংকে নিয়ে সোজা মিশুনের কাছে চলে যায়। এরপর তারা দুজন এখানে মিশুনকে মিথ্যে বলে। তারা জানায় যে তারা তাদের আত্মা ফিরে পেয়েছে, সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর জাং এখানে ডংয়ের কথা মতো মিশনের সাথে অভিনয় করতে শুরু করে। সে মিশনের কাছে বারবার ক্ষমা চায়। মিশনের অনেকটা ইমোশনাল হয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে ইয়াং তার লোকদেরকে নিয়ে চলে আসে। আর ডং এখানে যখনই ইয়াংকে দেখতে পায় তখনই সে ভয়ে একদম কাঁদতে শুরু করে, কারণ সে তো ছিল অনেক ভীত প্রকৃতির একটি ছেলে। আবার জাং এখানে মিশুনকে ডংকে নিয়ে ভেতরে বসে রাখতে বলে, আর সে নিজেই ইয়াংদের সঙ্গে ফাইট করতে চলে যায়। জাংকে দেখে ইয়াং ভাবছিল এটা তো একটি হাই স্কুলের ছেলে, তাই ইয়াং এবং তার লোকেরা তাকে খুব একটা সিরিয়াস ভাবে নেয়। তবে জাং একাই এখানে ফাইট করে মুহূর্তের মধ্যে ইয়াংয়ের সমস্ত লোকদেরকে হারিয়ে দেয়। এরপর ইয়াং এখানে তার সবচাইতে শক্তিশালী লোককে ফাইট করার জন্য পাঠায়। তার সঙ্গেও জাংয়ের প্রায় অনেক সময় যাবৎ লড়াই চলছিল, কিন্তু শেষে পর্যন্ত জাং তাকেও হারিয়ে দেয়। কিন্তু ঠিক এমন সময় ইয়াং তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে। এরপর সে সুযোগ বুঝে তার গলায় একটি চাকু তাক করে, আর সে চিৎকার করে জাংকে বাহিরে বেরিয়ে আসতে বলে। তবে ঠিক এমন সময় থাকে একটি সিলিন্ডার নিয়ে মিশন চলে আসে। মিশুন তখন সিলিন্ডারটি অন করে দিয়ে একটি লাইটার হাতে নিয়ে বলে যে ইয়াং যদি তার সঙ্গীদেরকে নিয়ে এখন এখান থেকে চলে না যায়, তাহলে সে আগুন জ্বালিয়ে নিজের সঙ্গে সঙ্গে সবাইকে শেষ করে দেবে। এতে ইয়াং অনেক ভয় পেয়ে যায়। এদিকে সুযোগ পেয়ে জাং তাকে আবারও মারতেই যাচ্ছিল, কিন্তু মিশুন তাকে থামিয়ে দেয়, আর ইয়াংও ভয় পেয়ে তার লোকদেরকে নিয়ে পালিয়ে যায়। এরপর জাং মিশনের হাত থেকে লাইটারটি নিলে দেখা যায় মিশন এখানে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এবার কিছুক্ষণ পর সেখানে ডং বেরিয়ে আসে। এরপর মিশুন এখানে ডংকে জাং মনে করে ইমোশনাল হয়ে যায়, আর সে এবার জাংয়ের সামনে এসে তাকে সেই সমস্ত কথাগুলো বলে যেগুলো সে এতগুলো বছর ধরে তার নিজের মনের ভেতরে রেখে দিয়েছিল। মিশুন তাকে বলে যে যেদিন থেকে জাং তাকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত সে কখনোই জাংকে দূরে ঠেলে দিতে পারেনি। এখনও তার মনে জাং এর প্রতি ঠিক প্রথম দিনের মতোই ভালোবাসা রয়েছে। এজন্য সে এত বয়স হয়ে যাওয়ার পরও কাউকে বিয়ে পর্যন্ত করতে পারেনি। সে তার মেয়েকে নিয়েই তার পুরো জীবন পার করে দিয়েছে। সবই বলতে বলতে
সে ইমোশনাল হয়ে ডংকে জড়িয়ে ধরে। এটা দেখে জাং বুঝতে পারে যে মিসন আসলে তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে আমরা চেয়ারম্যান হানকে দেখতে পাই। হান এখানে তার মেয়ে সানোকে ডেকে জাংয়ের সেই চিঠিটি দেখায়, যেখানে জাং চেয়ারম্যানকে সবকিছু ক্লিয়ারভাবে লিখেছিল যে সে তাদের কোনো রকমের টাকা মেরে দেয়নি। এমনকি সে এটাও পরিষ্কারভাবে লিখেছে যে তার মেয়ে সানো ইয়াংয়ের সঙ্গে মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এরপর চেয়ারম্যান হান তার মেয়েকে বলে যে জাং এই চিঠিটি তার অ্যাক্সিডেন্টের আগে লিখে গিয়েছে, কিন্তু সানো এতে একদম চমকে ওঠে। আর সে তার বাবাকে বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ইয়াংয়ের সঙ্গে মিলে কাজ করেছি জাংয়ের অ্যাক্সিডেন্টের পর। একথা শুনে হান বুঝতে পারে যে আসলে সবকিছু তার মেয়ে করেছে। এমনকি চেয়ারম্যান হান অলরেডি তার মেয়ের অ্যাফেয়ার সম্পর্কেও জানতে পেরেছিল। অন্যদিকে জাং ডংকে তার সমস্ত স্ক্রিপ্টগুলো বুঝিয়ে দেয় যে ডংকে এখন কি করতে হবে, কারণ তার বডি এখন ডংয়ের কাছেই রয়েছে। তাই যা করতে হবে ডংকেই করতে হবে। এরপর ডং তখন জাংকে চেয়ারম্যানের বাড়ির সামনে ছেড়ে দেয়। ডং তখন জাং সেজে চেয়ারম্যানের সামনে এসে বসে। এদিকে আসল জাং গাড়িতে বসে মাইক্রোফোনের মাধ্যমে তাকে সবকিছু শিখিয়ে দিচ্ছিল। এদিকে চেয়ারম্যান হান এখানে সানুকে বলে যে আজকের পর থেকে সে তাকে একটি টাকাও দেবে না। এতে সানু প্রচণ্ড রেগে যায়, আর সে হানকে বলে, তুমি কি শুধুমাত্র আমাকেই খারাপ ভাবছ? বাবা, জাংও কোনো ভালো মানুষ নয়। ওর তো অন্য আরেকটি পরিবার আছে, ওর একটি মেয়েও আছে, আর এসব কিছু আমি কিছুদিন আগেই জানতে পেরেছি। চেয়ারম্যান হান তখন জাংয়ের কাছে জানতে চায় যে এসব কি সত্যি। এদিকে আসল জাং এখানে ডংয়ের সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তবে এমন সময় গ্লিচের কারণে ডং কিছুই শুনতে পায় না। সে তখন যা কিছু জানে সবকিছুই চেয়ারম্যান হানকে বলে দেয়। সে এখানে বলে, হ্যাঁ, সব কিছুই সত্যি, তবে আমি এটা জানতে পেরেছি আমার অ্যাক্সিডেন্টের পর আমার অনেক দিন আগে গার্লফ্রেন্ডের পেটে আমার সন্তান ছিল, যেটা আমি অনেকগুলো বছর পর জানা পারেছি। কিন্তু আপনার মেয়ের সাথে বিয়ে হওয়ার পর কখনো আমি তাকে ঠকাইনি। আর জন্য যদি আপনি এখন আমাকে একটি টাকাও না দেন তাহলে আমি তাতেও রাজি আছি। চেয়ারম্যান হান তখন তার উপর একদম রাগ করে না, বরং সে তার মেয়ের কার্যকলাপের জন্য তার কাছে ক্ষমা চায় এবং সে তাকে বলে যে সে চাইলে এখন থেকে তার পরিবারের সঙ্গেই থাকতে পারে, যেখানে তার মেয়ে রয়েছে। এরপর চেয়ারম্যানের ডংকে কথা শেষ করে ডং বেরিয়ে আসে, আর এমন সময় জাং এসে ডংকে তার বুকে টেনে নেয়, কারণ ডং খুব সুন্দরভাবে সমস্ত পরিস্থিতি সামলে নিয়েছিল। আর যে সত্য কথা সে হানির সামনে বলতে পারত না, সেটাও সে খুব সুন্দরভাবে বলে দিয়েছিল। তবে এদিকে জাংয়ের সানদ তার উপর প্রচণ্ড রেগেছিল, তাই সেখানে ইচ্ছে করেই যখনই তাদের উপর গাড়ি চালিয়ে দিচ্ছিল, ঠিক তখনই জাং ডংকে কোনোমতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর তার সেখানে অনেক গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জাং এতে প্রচণ্ড আহত হয়ে গিয়েছিল, তাই তাকে দ্রুতত হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই খবর পেয়ে মিসন এবং ইউনও চলে আসে। এবার ইউন এখানে আসল জাং এর বডি দেখে বলে, মা, এই লোকটি আমার বাবা, তাই না? তুমি অনেকগুলো ছবি লুকিয়ে রেখেছিলে, যেটা কিনা এই লোকটিরই ছবি ছিল, তবে আমি সেটা দেখে নিয়েছি। একথা শুনে আসল জাং তখন বলে, হ্যাঁ, আমি তোমার বাবা। তবে ইউনিতে অনেক কনফিউজড হয়ে যায়, আর সে তার মায়ের কাছে জানতে চায় যে তার মা এবং ডংকে একে অপরকে বিয়ে করে নিয়েছে। জাং এখানে এবার সবকিছু বলতেই যায়, কিন্তু ঠিক তখনই সে তার জ্ঞান হারিয়ে ফেলে। সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। তবে এমন সময় জাং এর বডিতে থাকা ডংও বেহশ হয়ে যায়। এবার অপারেশন থিয়েটারে দেখা যায় যে ডক্টর এখন জাং এর অপারেশন করতে এছে সে আর কেউ নয়, বরং রেস্টুরেন্টের সেই মহিলাটি, যার
জন্যই জাং এর আত্মা বদলে গিয়েছিল। সেই মহিলা এখানে জাংকে তার চোখ বন্ধ করতে বলে। এরপর দেখতে দেখতে প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। সেই হাই স্কুলে আমরা ডংকে দেখতে পাই যে এখন নিজের বডিতেই রয়েছে, অর্থাৎ সে অপারেশনের পর তারা দুজনের বডি ফিরে পেয়েছিল। তো প্রায় 6 মাস পর একদম সুস্থ হয়ে ডং যখন স্কুলে আসে, তখন আগের মতো সে অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। তবে ক্লাসরুমে ঢুকতেই সবাই তাকে অনেক সম্মান করতে শুরু করে, এবং যারা তাকে বুলি করত তারা এখানে তার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে, কারণ জাং তাদেরকে অলরেডি উচিত শিক্ষা দিয়ে গিয়েছে। এরপর দেখা যায় ইউনো এখন সবকিছুই জানত, আর সে এবং ডং এখন একে অপরকে ভালোবাসে। তারা দুজনই এখন ছিল পুরো স্কুলের হিরো এবং হিরোইন। অন্যদিকে নিউজ চ্যানেলে দেখা যায় যে ইয়াংকে তার অপরাধমূলক কাজকর্মের জন্য পুলিশ গ্রেফতার করে নিয়েছে। এদিকে আমরা জাংকে দেখতে পাই। জাং এখন টাকা পয়সাধন সম্পদ এবং তার গ্যাংস্টারগিরি ছেড়ে দিয়েছিল। সে এখন মিশনের সঙ্গে রেস্টুরেন্টেই কাজ করত, এমনকি তার সেই বিশ্বস্ত মেনচলও তাদের সঙ্গে যোগ দিয়েছিল। সেই সাথে ডং এর বাবাও, অর্থাৎ তারা সবাই মিলে এখন খুব সুন্দর একটি পরিবার হয়ে উঠেছিল, যেখানে ডং এবং ইউনু নিজেদের জীবনকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।